রুটি রুজির একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের ব্যবসায়ীরা। ক্ষতিপূরণ দাবি। ব্যাংক বন্ধ ছিল তো, মানুষের জমানো টাকা, ব্যাপারীকে জমানো টাকা সব এখানে গদিঘরে জমা ছিল, সব টাকা পড়া গেছে। 50 কোটি টাকার উপর হইব মানুষের। দুপুরবেলা যে খাবে সেই কিন্তু এই অর্থ তাদের হাতে নেই। সরকার পক্ষের থেকে আমাদের হাত বাড়িয়ে দেয়, তাইলে আমরা এখানে যারা ব্যবসায়ী আছি হয়তো ওইটার উপর ভর করে আমরা দাঁড়াতে পারবো। জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। আমরা যেটা শুনেছি প্রাথমিক অবস্থায় প্রথমে ঝড়ের পরে বিদ্যুৎ চলে যাওয়ার পরেই কিন্তু একটা জেনারেটর নাকি একটা দেওয়ার সাথে সাথে কিন্তু স্পার্কের মাধ্যমে আগুনটা ছড়িয়ে গিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত নির্ধারণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও উদ্ভূত পরিস্থিতির জন্য লিবিয়ায় যেতে পারবেন না কোনো বাংলাদেশি। আপিল বিভাগের রায়। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতীকী কফিন মিছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির জন্য অভিযুক্ত হচ্ছেন শিক্ষক। রাজনৈতিক কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না মন্তব্য শিক্ষাবিদদের। ইউজিসিকে মনিটরিং বাড়ানোর তাগিদ। এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাড়ছে পর্ন ওয়েবসাইটের সংখ্যা। সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা। সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী। গতরাতে টানা 3 ঘণ্টার আগুনে রুটি রুজির একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে এলেও অনিশ্চিত হয়ে পড়েছে শত শত ব্যবসায়ীর ভবিষ্যৎ। এই ঘটনায় গঠিত 4 সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। একটি দোকানের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তারা। গত 3 দিন ব্যাংক ছিল বন্ধ, সব টাকা ছিল দোকানের ভেতরেই। দোকানের মালামালের পাশাপাশি পুড়েছে নগদ টাকাও। রোববার সন্ধ্যাতেও যে জায়গাটি ছিল রোজগারের অবলম্বন, এখন তা শুধুই ধ্বংসাবশেষ। আগুনের প্রাথমিক শোক কাটিয়ে সোমবার সকালে অনেকেই তাই এসব পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজে হাত লাগান। ব্যবসায়ীদের দাবি, যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া অসম্ভব, তাই ক্ষতিপূরণ চান তারা। 3 দিন ব্যাংক বন্ধ ছিল তো, মানুষের জমানো টাকা, ব্যাপারীকে জমানো টাকা সব এখানে গদিঘরে জমা ছিল, সব টাকা পড়া গেছে। নগদ টাকা শেষ, আমার নিজেরও 60,000 টাকা শেষ। একটা দোকানে প্রায় 60-70 লক্ষ টাকার মাল থাকে, কিন্তু সবই শেষ, আপনারা সবই দেখতে পারতেছেন। আমাদের ক্ষতি পোষানোর মতো না, তারপরেও আমরা একটু আশ্বস্ত হইতাম যে আমরা কি সরকার থেকে কিছু পাইছি। মাননীয় প্রধানমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করছি, তাইলে আমরা এখানে যারা ব্যবসায়ী আছি হয়তো ওইটার উপর ভর করে আমরা দাঁড়াতে পারবো। অবশ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ করতে দেখা যায়। জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা আসছি, আমরা এসে প্রতি দোকানে যাচ্ছি, যে দোকানের মালিককে জিজ্ঞাসা করতেছি, জিজ্ঞাসা করার প্রেক্ষিতে তারা বলতেছে তাদের ক্ষয়ক্ষতি পরিমাণ, আমরা সেটা লিখে এখন জেলা প্রশাসনকে আমরা জানাবো। 2005 সালের দিকে একবার আগুন লাগছিল, ওরা আমাদের এখানে এসে এইভাবে লিস্ট নিয়েছিল ক্ষতিগ্রস্ত, ক্ষতিপূরণ দিবে হিসাবে, কিন্তু ক্ষতিপূরণের কিছুই নাই, আর নাম ঠিকানাও নাই, মোবাইল নাম্বার নিয়েছে, মোবাইল নাম্বারও নেই। এদিকে দমকল বাহিনী বলছে তদন্ত করেই মূল ঘটনা উদ্ঘাটন করা হবে। তবে তাদের ধারণা, জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয়। আমাদের তদন্ত কমিটি কাজ করছে। আমরা যেটা শুনেছি প্রাথমিক অবস্থায় প্রথমে ঝড়ের পরে বিদ্যুৎ চলে যাওয়ার পরেই কিন্তু একটা জেনারেটর নাকি একটা দেওয়ার সাথে সাথে কিন্তু স্পার্কের মাধ্যমে আগুনটা ছড়িয়ে গিয়েছে এবং এখানে কিন্তু অনেক দাহ্য বস্তু ছিল, যার জন্য কিন্তু আগুনটা বেশ তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। গতরাতে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে পড়ে যায় প্রায় 200 দোকান। দমকল বাহিনীর 26টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসিনা মার্কেটে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির। সেখানকার সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। খবির,
আমরা এখন হাসিনা মার্কেটের এই সামনের অংশটিতে দাঁড়িয়ে আছি। আমরা সকাল থেকে এখানে যেমনটি দেখছি যে গতকাল রাতে আগুনে পুড়ে যাবার পর এখন মূলত ধ্বংসাবশেষ সরানোর যে কাজগুলো চলছে সেই কাজগুলো এখনো চলছে ভেতরের দিকে। বাইরের দিক থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে জড়ো করে রাখা হয়েছে যে টিনগুলো, এগুলো রাখা হয়েছে এবং সেগুলো মূলত তারা সরানোর চেষ্টা করছেন মালিক এবং কর্মচারীরা যারা রয়েছেন। একটু আগে মালিক সমিতির লোকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যে বিষয়টি বলছিলেন যে এখানে অস্থায়ীভাবে দোকানদারকে বা দোকানদারদের পুনর্বাসন করার জন্য বা ব্যবসায়ীদের পুনর্বাসন করার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এবং সেই চেষ্টায় মূলত আপাতত রাতের বেলা একটি সিদ্ধান্ত তাদের আসতে পারে যে কিভাবে ঠিক করা হবে। তবে এক্ষেত্রে তারা মূলত সরকারি সহযোগিতা তারা চাওয়ার কথা বলেছেন আমাদেরকে। রাতে এই বিষয়ে তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন। আর আমরা যে বিষয়গুলো এখানে সকাল থেকে দেখছি যে দোকানি যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের মালামালগুলো পুড়ে যে একেবারেই নষ্ট হয়ে গেছে, সেই মালামালগুলো সরানোর পাশাপাশি যে অবকাঠামোগুলো রয়েছে, যে নষ্ট হওয়া অবকাঠামো, সেগুলো তারা সরে করার জন্য, সেগুলো সরিয়ে ফেলার জন্য কিন্তু তারা তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন। তো এদিকে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তাদেরকে ফোনে যোগাযোগ করছেন। তারা ব্যবসায়ীরা বলছেন যে যেই ক্ষয়ক্ষতি তাদের হয়েছেন সেই ক্ষয়ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য তারা ব্যবসায়িক যোগাযোগ আপাতত শুরু করেছেন, আবার নতুন করে কিভাবে ব্যবসা শুরু করা যায়। তবে যেহেতু তারা কিন্তু চেষ্টা করছেন যে এখানে যদি তাদের স্ট্রাকচার বা অবকাঠামোটা আবার একটু পুনর্বাসন করা যায় তবে কিন্তু তাদের পক্ষে সম্ভব হবে এগুলোকে আবার পুনর্বাসন করে তারপরে ব্যবসা করার জন্য। তো সেক্ষেত্রে আমরা সকাল থেকে যেমনটি বলছিলাম যে এখানে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আপাতত তাদের পুষিয়ে ফেলা সম্ভব না হলেও আপাতত তারা স্থায়ী পুনর্বাসনের চেয়ে আপাতত অস্থায়ীভাবে যে পুনর্বাসন সেটিরই দাবি তারা জানাচ্ছেন। আর এক্ষেত্রে সরকারের সহযোগিতা তারা কামনা করছেন। তো এই ছিল আমার কাছে আপাতত হাসিনা মার্কেট থেকে সব শেষ। বলছিলেন সহকর্মী মিজানুর রহমান খবির। এদিকে এই অগ্নিকাণ্ডের সাথে বাজার উচ্ছেদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দুপুরে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে বলেন ৮০% কাজের অগ্রগতি হয়েছে। 75-80% প্রোগ্রেস হয়ে গেছে, অনেক প্রায় প্রত্যেকে রাজি হয়ে গেছেন। কিন্তু একটি জায়গা থেকে যদি কেউ যেতে হয় তাহলে তাদের অনেক সুবিধা অসুবিধা আছে, আলোচনার মাধ্যমে হচ্ছে এবং এটা শেষও হবে আলোচনার মাধ্যমে। সুতরাং এবং তারা মোটামুটিভাবে সবাই রাজি হয়ে গেছেন। ওনারা তো 50 বছর থেকে এই জায়গাটাতে আছেন, সুতরাং ব্যবসায়ীদের যেন কোনো অসুবিধে না হয় সেই দিকে দৃষ্টি রেখে আমরা কথা বলছি, সবকিছু মিলে সুন্দর করে শেষ করা। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও 7 বছরের কারাদণ্ডের বিধান রেখে রেলওয়ে সম্পত্তি আইন 2016 এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সকাল 10টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। আগামী পবিত্র রমজান মাসে সরকারি এবং আধা সরকারি অফিসগুলোর টাইম পুনর্নির্ধারণ, সময়সূচি পুনর্নির্ধারণ। আপনারা জানেন যে প্রতি রমজানে আমাদের সময়সূচি একটু পুনর্বিন্যাস করা হয়। 9টা 5টা অফিসটা 9টা থেকে 3:30 পর্যন্ত, এবারও তাই একইভাবে 9টা থেকে 3:30, মাঝখানে 1:15 থেকে 1:30 পর্যন্ত একটা বিরতি, জোহরের নামাজের বিরতি দিয়ে, সেটা আজকে মন্ত্রিসভা অনুমোদন করেছে। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও লিবিয়ার বিদ্যমান পরিস্থিতির কারণে কোনো বাংলাদেশি সে দেশে যেতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে 10% সুদ সহ টাকা ফেরত দিতে এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই রায় দেন। লিবিয়ার বর্তমান পরিস্থিতি উপেক্ষা করে 74 বাংলাদেশি নিজ দায়িত্বে লিবিয়া যেতে গত 22 এপ্রিল উচ্চ আদালতে আবেদন করেন। আদালত তাদের ছাড়পত্র দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এরপর উচ্চ আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে সকালে শুনানি শেষে লিবিয়ার বিদ্যমান যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি বিবেচনা করে বৈধ ওয়ার্ক পারমিট থাকলেও কোনো বাংলাদেশির লিবিয়ায় না যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন। বিদ্যমান পরিস্থিতির কারণে গত 21 সেপ্টেম্বর বাংলাদেশিদের লিবিয়া যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরের সময় আরো থাকছে
৭১ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ 5 জনের রায় কাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 3 ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশও করেন তারা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী কফিন মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে একের পর এক কর্মসূচি। এর অংশ হিসেবে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে বের করা হয় প্রতীকী কফিন মিছিল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ইংরেজি বিভাগের সামনে থেকে মনোমিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে হত্যার ঘটনার বিচারের দাবিতে 3 দিনের কর্মবিরতি পালন করছেন ইংরেজি বিভাগের শিক্ষক কর্মচারীরা। পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি দেওয়ার কথা, আর 4 তারিখ পর্যন্ত আমাদের রেগুলার কর্মবিরতি 11টা থেকে 12টা সেটা চলবে। আমরা প্রতিদিনই ছোট পরিসরে আমরা আন্দোলন চালিয়ে যাব। সংহতি প্রকাশ করে সোমবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন নিরাপদে তার কর্মস্থলে যেতে আর সাহস পাবে না। এরকম হত্যাকাণ্ডের যেন ছেদ হয় এবং এর জন্য পুনরাবৃত্তি না হয়। এদিকে শিক্ষক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় সংস্কৃতি মনা শিক্ষকরাই বারবার এ ধরনের হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়। এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে পরিকল্পিতভাবে করানো হচ্ছে এবং চিহ্নিত ব্যক্তিরাই করছেন। তো আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বারবার যে আবেদনটা করছি সেই আবেদনটাই করছি যে মৌলবাদকে সমূলে উৎপাটন করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে আয়োজিত সমাবেশে শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান তারা। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যার ঘটনার বিচারের দাবিও জানানো হয়। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়েই ঘটছে একের পর এক যৌন হয়রানির ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই নিপীড়কের তালিকায় আসছে শিক্ষকের নাম। আর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অনেক সময় শক্ত পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ, এমন মত শিক্ষাবিদদেরই। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, পদক্ষেপ বলতে শুধু সাময়িক বহিষ্কারেই দায় এড়ানো যাবে না। অন্যদিকে নিপীড়নের ঘটনা রোধে ইউজিসির যেমন মনিটরিং বাড়ানো উচিত, তেমনি শিক্ষার্থীদেরও সচেতন হবার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুনতে যত লজ্জারই হোক না কেন, বাস্তবতা হলো এমন ঘটনা ঘটছেই, আর সে কারণেই এই আন্দোলন। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করার দায়িত্ব যে প্রক্টরের। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ সেই প্রক্টরের বিরুদ্ধেই। রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ঘটনার আগে গত মাসে রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন খবর গণমাধ্যমে এসেছে। উচ্চ আদালতের নির্দেশে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করার কথা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সেই কমিটির কার্যকারিতা সীমিত। শিক্ষাবিদরা বলছেন, কিছু ক্ষেত্রে কমিটি কার্যকর থাকলেও কাজের কাজ কিছুই হয় না। একজন শিক্ষকের বিরুদ্ধে স্টুডেন্টসদের কমপ্লেন ছিল, কিন্তু যৌন হয়রানি যে সময় রিপোর্ট দেয় এই ভাইস চ্যান্সেলর এটা খুলেন নাই, সিন্ডিকেটে নেন নাই, খোলা হয় নাই। ওই টিচারকে ছুটি দিয়ে, শিক্ষা ছুটি দিয়ে, উইথ পে অ্যান্ড এভরিথিং, হি ইজ গন আউটসাইড দ্য কান্ট্রি। হয়তোবা ওনার টিচারের একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও আছে, হয়তোবা নাই, কিন্তু ওনারা চান সব জিনিস কিভাবে আস্তে আস্তে করে, বুঝছেন আপনি, সব কোনো গন্ডগোল না হয়। কেন উনি যেই শাস্তি দিতে যাবেন, মেবি এ সার্টেন গ্রুপ অফ টিচার্স উইল গো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, মানবিক ও সামাজিক প্রয়োজনের তাগিদেই এসব অপরাধের বিচার হওয়া উচিত, আর ইউজিসিকেই তৎপর হতে বলছেন আইনজীবীরা। তাকে শুধু বরখাস্ত করা দিয়ে শেষ হওয়া উচিত না। দেশের প্রচলিত অন্যান্য যেসব আইন আছে, যে ফৌজদারি আইন আছে, সেখানেও তাকে সোপর্দ করা উচিত না। আমার মনে হয় ইউজিসির আরো শক্ত ভূমিকা ধারণ করতে হবে। অনেকগুলা ইউনিভার্সিটি তারা এখনো কিন্তু কমিটি করে না, এবং সেখানে কিন্তু সচেতনতামূলক ক্লাস করাতে হবে। তার মতে, যৌন অপরাধের যত ঘটনার কথা আমরা জানতে পারি, অপরাধ ঘটে এর চেয়ে অনেক বেশি। এটা কিন্তু আন্দোলন আকারে নিতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।
ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পর্নোগ্রাফি সহ আপত্তিকর নানা ওয়েবসাইটের সংখ্যা। এসব ব্যবহার করছে শিশু কিশোর শিক্ষার্থীরা। এই কারণে সমাজে যৌন হয়রানি, ধর্ষণ সহ ঘটছে বিকৃত মানসিকতার নানা ঘটনা। সুস্থ বিনোদনের অভাব আর গণমাধ্যমে উপযোগী অনুষ্ঠান না থাকায় আসক্ত হচ্ছে তরুণরা, এমন মত সমাজবিজ্ঞানীদের। তবে এসব ওয়েবসাইট বন্ধে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। কৌতূহল মন আর সহজেই হাতের কাছে পাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা পর্নো ওয়েবসাইটে আসক্ত হচ্ছেন। পরিসংখ্যানে দেখা যায় বিশ্বে 16 থেকে 19 বছর বয়সী 38% কিশোর ইন্টারনেটে আসক্ত, যার প্রভাব আছে বাংলাদেশেও। পর্নোগ্রাফির আসক্তি সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ঘটছে নৈতিক অবক্ষয়। বড় ভাইয়ের কাছ থেকে কিংবা বড় বোনের কাছ থেকে সবগুলোই কিছু সাইটের ভিডিও নিয়ে আসে। তখন দেখা গেলো আমরা কোচিং এ গেলাম বা স্কুলে গেলাম, কলেজে গেলাম, তখন বলে আয় দেখবো। ছেলেরা আসলে জানার জন্য বা বোঝার জন্য বা দেখার জন্য গিয়েছে যে আসলে মানে সেই দিকটা কি। ওইসব সাইটে ঘোরার ফলে যেটা মেন্টালিতে যেটা থেকে যায়, ওইটা তো সবাই ভালো দেখুক আর খারাপ জিনিস দেখুক, যেটাই দেখে ওইটা প্রয়োগ করার চিন্তা ভাবনা করে। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে রাজধানীতে 77% শিশু কিশোর পর্নো ভিডিওতে আসক্ত। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বলছে পর্নোগ্রাফির আসক্তি মাদকাসক্তির চেয়েও ভয়ানক। তবে ক্ষতিকর প্রভাব নিয়ে আছে দুই সমাজবিজ্ঞানীর ভিন্ন মত। যখন পর্নোগ্রাফিও ছিল না তখনও রেপ হয়েছে। রেপের কারণ কিন্তু একেবারে ভিন্ন, বাট এটা মাঝে মাঝে সহায়তা করতে পারে। যখনই ওই তাকে উত্তেজনা তৈরি করা হবে, তার তো এটা রিলিজ করতে হবে, তখন সে এই সমস্ত আনঅ্যাকসেপ্টেবল পদগুলো নিতে পারে। রেপ তার একটা বহিঃপ্রকাশ হতেই পারে। তথ্যমতে বিশ্বে পর্নের ওয়েবসাইট আছে 450 কোটি, আর প্রতিদিন দেখা হয় গড়ে 3 ঘন্টা 16 মিনিট। পর্নো ছবি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসকে কেন্দ্র করে গড়ে উঠলেও নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পর্নের ওয়েবসাইট বন্ধ করার মত এই প্রযুক্তিবিদের। গেটওয়েতে এই সাইটগুলো বন্ধ করে দেওয়াটা একেবারেই কঠিন কোনো কাজ না, কিন্তু রাষ্ট্র তো সেই দায়িত্ব পালন করছে না, রাষ্ট্র মনিটরিং করছে না। তবে অভিভাবকদের সচেতনতার পরামর্শ প্রতিমন্ত্রীর। ইতিমধ্যে আমরা কিন্তু ফেসবুক এবং গুগল এবং আমরা যে তাদের সঙ্গে কথা বলেছি পর্ন সাইটগুলোর ব্যাপারে, এবং এগুলো কিন্তু তারা যেটা বলেছে, তারা বলেছে যে আমরা কমপ্লেন করা মাত্র তারা এই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে গার্ডিয়ানরাও এই সমস্ত সাইট কিন্তু ব্লক করতে পারবে। তারা পর্নো আসক্তরা ধীরে ধীরে স্বাভাবিকতা হারিয়ে ফেলে এবং অনৈতিক পথে পা বাড়ায়। তাই ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের মাধ্যমে তরুণরা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে অংশ নেবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের স্বার্থ হাসিল করতে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে রোববার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী বাঙালিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করতে জিয়াউর রহমান যে পরিকল্পনা করেছিলেন সে অনুযায়ী কাজ করছেন বিএনপি নেত্রী বেগম জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে যে ষড়যন্ত্র চলছে তাতে উস্কানি দিচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনাও এই ষড়যন্ত্রেরই অংশ বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। এই দেশে সাম্প্রদায়িক রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিল এবং খোলা মাধ্যমের নাগরিকত্ব না থাকার পরেও তাকে দেশে গিয়ে রাজনীতি করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। শুধু তাই নয়, জিয়ার ক্ষমতা আসার পর তার প্রথম প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান, যেই শাহ আজিজ মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় জাতিসংঘে এসে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। বিএনপি নয় বরং আওয়ামী লীগ কাঁদা ছোড়াছুড়ি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী শ্রমিক দলের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর একথা বলেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকেই হত্যা ও খুনের রাজনীতি করছে আওয়ামী লীগ। 1972 সাল থেকে শুরু করে তারা তো খুনের রাজনীতি করছে। আমরা তো জানি যে গত কয়েক বছরে কত হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এবং রোজার মাস কেন ঈদের দিন পর্যন্ত খুন হয়েছে। এই অভিযোগগুলি এগুলেন এক ধরনের, আমি বলবো, কাদা ছোড়াছুড়ি, কোনো অর্থ হয় না। প্রধানমন্ত্রী তো দেশের রাষ্ট্রের সরকার প্রধান, কারো বিরুদ্ধে অভিযোগ করা তো তার কাজ না। তার কাজ হলো কেউ অপরাধ করলে তার বিচার করা। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ 5 জনের রায় দেয়া হবে কাল।
সকালে বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের এদিন ধার্য করেন। এর আগে গত 11 এপ্রিল বিচার কাজ শেষে রায় অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। এই 5 জনের বিরুদ্ধে 71 হত্যা, আটক, ধর্ষণ ও নির্যাতনের 7টি অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে শামসুদ্দিন ছাড়া ক্যাপ্টেন নাজির উদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। নারায়ণগঞ্জে 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী 9 মে। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন। এর আগে সকাল 9:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী SM ওয়াজেদ আলী জানান, আজ 10 জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে 7 জন সাক্ষী উপস্থিত হন। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পরে হত্যা করা হয়। এর 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। জ্বালানি তেলের দাম কমায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে বিআরটিএ 3 পয়সা এবং মালিক সমিতির পক্ষ থেকে 2 পয়সা কমানোর প্রস্তাব রেখে তার খসড়া মন্ত্রিসভায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম। সকালে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি একথা জানান। 3 টাকা জ্বালানি মূল্য কমেছে, 3 পয়সা আমরা কিলোমিটার প্রতি ভাড়া কমানোর বিষয়ে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। ওনারা যদি এটার সাথে একমত পোষণ করেন নাই, ওনারা তাদের বক্তব্য যৌক্তিকতা ওনারা তুলে ধরেছেন। কিন্তু এই বিষয়ে যেহেতু আগের একটা ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটাকে ফলো করে আমরা এরকম একটা সুপারিশ প্রণয়ন আমরা করতে চাচ্ছি মন্ত্রণালয়ের কাছে। এখন মন্ত্রণালয় থেকে এটা যদি অনুমোদন করে আন্তঃমন্ত্রণালয় সভায়, তাহলে এটা ঘোষণা দেওয়ার মতো হবে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। পিচ ভেজা থাকায় ফতুল্লায় মাঠে গড়ায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। তবে রিজার্ভ ডে থাকায় মঙ্গলবার একই মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ম্যাচ অফিসিয়াল। রোববার রাতে ঝড়ের কারণে ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে আউটফিল্ডের পাশাপাশি কাভারের কিছু অংশ ছেঁড়া থাকায় পিচও ভেজে যায়। গ্রাউন্ডসম্যানরা আউটফিল্ডে পানি নিষ্কাশন করলেও পিচ খেলার উপযোগী করতে তুলতে পারেনি, তাই আজ ম্যাচটি মাঠে গড়ায়নি। তবে এবারের আসরে রিজার্ভ ডে থাকায় মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ম্যাচ অফিসিয়াল নাদির শাহ। এখন পর্যন্ত খেলা 2 ম্যাচে মোহামেডান ও রূপগঞ্জ একটি করে জয় পেয়েছে। যে পিচে খেলা হবে অনেক পানি সিফটিং, বুঝছো, ওই কাভার ছিঁড়ে যাওয়াতে পানি চলে আসছে। এটা এতই ভিজা যেটা আজকে খেলা কোনো পসিবিলিটি নেই, ইভেন 20 ওভার্স খেলাও কোনো পসিবিলিটি নেই। আদারওয়াইজ কি 20 ওভার্স পসিবিলিটি থাকলে আমরা ওয়েট করি, দেখি ইউ কুড প্লে 20 ওভার্স গেম। আর 217 হল লাস্ট টাইম। আর পাশের যেগুলো অ্যাডজাস্টেন্ট পিচ ছিল ওগুলোও কিন্তু রেডি না। আজকে খেলা কোনো সম্ভব নাই। সো উই গোনা স্টার্ট টুমরো অ্যাজ আ ফ্রেশ গেম, 9 o'clock স্টার্ট। দেশের বেশ কয়েকটি অঞ্চলে 2-1 দিনের মধ্যে আবারও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সকালে সময় সংবাদকে কথা জানান আবহাওয়াবিদ মোহাম্মদ সাদেকুল আলম। তিনি আরও জানান, রাজধানী সহ সারা দেশে 2-1 দিনের মধ্যে তাপপ্রবাহ বাড়ার কোনো আশঙ্কা নেই। মে মাসেও হিটওয়েভ হয়, সুতরাং হিটওয়েভ যে হবে না এটা বলা যাচ্ছে না, তবে 2-1 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম। সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায়, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি, ঝড় এবং বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে আপনার পড়তে পারে, শিলা পড়তে পারে। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নের প্রার্থীরা। নিজ নিজ প্রতীক নিয়ে ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। তবে প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ারে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। যারা জনগণের পাশে থাকবে, ন্যায় বিচার করবে, এলাকার উন্নয়ন করবে, এরকম লোককে আমরা নির্বাচিত করতে চাই। আমাদের রাস্তাঘাটে কাজ করে দিতে পারবে, আমাদের উন্নয়ন করে দিতে পারবে, স্কুল কলেজ সব কিছু কাজ করে, এই ধরনের লোককে আমরা ভোট দেবো। কোনো বিপদ আপদে সর্বসময় পাই, ওনাকেই আমরা ভোট দেবো। এদিকে আওয়ামী লীগ প্রার্থী ফুরফুরি মেজাজে থাকলেও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর। আমার সকল কর্মী বাহিনী, অনেক কর্মী বাহিনীর বিরুদ্ধে হুমকি দামকি হচ্ছে। আমার কর্মী বাহিনী দানের শেষে কর্মী আমার পক্ষে কাজ করে যাচ্ছে এবং আমার বিশ্বাস শতভাগ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। আমি আমার ইউনিয়নের সকল কর্মকাণ্ডকে একটি আধুনিক রূপরেখায় গড়ে তুলব বলে আমি বিশ্বাস করি। এই ধারাবাহিকতায় আমি জয় করব, সেই আশাবাদ আমার শতভাগ রয়েছে। সহিংসতা মুক্ত নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনটি হবেই একেবারে সহিংসতা মুক্ত এবং আমরা ভোটাররা যাতে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে, আমরা ইনশাল্লাহ সেই সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন, সাধারণ সদস্য পদে 318 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে আপিল নিষ্পত্তি শেষে প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ চূড়ান্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন। 22 বর্গ কিলোমিটারের পৌরসভা সহ সিটি কর্পোরেশনের আয়তন বেড়ে হচ্ছে 91 বর্গ কিলোমিটার। দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। এটি হবে দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন ময়মনসিংহবাসী। সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের ঘোষণা না আসায় কিছুটা হতাশ শহরবাসী। বিভাগ হওয়ার আগেই শুনছিলাম যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হবে, কিন্তু বিভাগ হওয়ার 6 মাস পরেও সিটি কর্পোরেশন হচ্ছে না। সিটি কর্পোরেশনের কার্যক্রম যথাযথভাবে যদি সম্পন্ন হয় তাহলে নাগরিক সুবিধা আমাদের বৃদ্ধি পাবে। আমাদের দাবি অবিলম্বে ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হোক। তবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ময়মনসিংহ পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হবে বলে আশা করছেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা। জনগণের আশাকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা আশা করব অবিলম্বে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে এবং দ্রুত সেটা বাস্তবায়ন করা হবে। ময়মনসিংহ পৌরসভার আশপাশের 2টি ইউনিয়ন পুরোপুরি ও 6টি ইউনিয়নের আংশিক প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগীয় কমিশনারের আশাবাদ দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে। আকুয়া এবং বয়রা এই 2টি ইউনিয়ন পুরোপুরি সিটি কর্পোরেশনে নেওয়া হয়েছে। এছাড়া আপনার চর নীলক্ষিয়া, ঈশ্বরদিয়া, সিরতা, দাপুনিয়া, বাবুখালী ইউনিয়ন থেকে অংশ বিশেষ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যেই 91 স্কয়ার কিলোমিটারের সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা যতদূর জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি শীঘ্রই নিষ্পত্তি হবে বলে আমরা মনে করি। প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের বিষয়টি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর মন্ত্রিসভার অনুমোদন পেলে সামনের নিকার বৈঠকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দুপুরের সময় আরো থাকছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুটপাত থেকে বাংলাদেশি হকারদের উচ্ছেদ, প্রতিবাদে বিক্ষোভ। নদীপথে যাতায়াত সুবিধা আর রাজধানীর কাছে হওয়ায় গেল শতকের 50-এর দশকে ঢাকার শ্যামপুর কদমতলী এলাকায় গড়ে ওঠে নানা শিল্প কারখানা। সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগে গড়ে ওঠা এসব শিল্পের বেশিরভাগই এখন বন্ধ কিংবা পরিত্যক্ত। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই শিল্প এলাকাকে রাজধানীর সঙ্গে যুক্ত রেখেই প্রণয়ন করা দরকার আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনা। পুরান ঢাকার শ্যামপুর কদমতলী শিল্প এলাকা নিয়ে সাজিদ রাজু 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। দেখে বোঝারই উপায় নেই যে এটি ছিল এক সময়ের বিখ্যাত উজালা দেয়াশলাই কারখানা। সময়ের ব্যবধানে এর ভেতরের জায়গা হয়েছে দখল, আর ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু গাছপালা। আর এই মরচে পড়া ফটকটি শুধু দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। শুধু এটি নয়, 50-এর দশকে এই এলাকায় যতগুলো কারখানা গড়ে উঠেছিল তার প্রত্যেকটারই অবস্থা প্রায় একই। যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ঢাকার শ্যামপুর কদমতলী পোস্তগোলায় গড়ে ওঠে বহু শিল্প। সেসব শিল্পকে ঘিরে ছিল প্রাণ চাঞ্চল্য।
পরে শিল্প এলাকাও ঘোষণা করা হয়, তবে সে খ্যাতি টেকেনি বেশি দিন। শ্রমিক আন্দোলন, কারখানায় লোকসান দেখানো, খেলাপি ঋণ সহ নানা কারণে একে একে বন্ধ হয় এসব কারখানা। সরকার সাথে কথা ছিল ফ্যাক্টরি সে চালু করবো, চালু না করে রাতের অন্ধকারে বিক্রি করে সে বিল্ডিং ভাঙে দিয়ে বিক্রি করে ভিতরে লোহাটা যা সব মেশিন বিক্রি করে হালাইছে। বন্ধ হয়ে গেছে, লস দেখাইছে সরকার বন্ধ করে দিয়েছে। এরা বিএমপির আমলে বন্ধ হয়েছে। বন্ধ কারখানার কোনোটি চলে গেছে অবৈধ দখলে, কোনো কারখানার জায়গায় গড়ে উঠেছে হাউজিং প্রকল্প। আর যে কয়টি কারখানা এখনো টিকে আছে সেসবও রয়েছে অস্তিত্ব সংকটে। ঢাকা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ, চান টেক্সটাইল বোধহয় বিক্রি হয়ে গেছে, আর আমাদেরটা বন্ধ, আজাদ রোলিং মিল ওটাও বন্ধ, ওটা বিক্রি এখন বিল্ডিং হয়ে গেছে। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে পুরো এলাকার জন্য এখনই দরকার আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনা। আগে যেভাবে ছিল অপরিকল্পিতভাবে কিন্তু ছিল, বাট এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে মেথড কিন্তু ভিন্ন হিসেবে দাঁড়িয়েছে এখন। অর্থাৎ সেখানে সেফটি ইস্যু অনেকগুলি রয়েছে, তারপরে আপনার গ্যাস বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকা প্রয়োজন, অবকাঠামো প্রয়োজন, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে এখন আসতে হবে। এই শিল্পাঞ্চল এখন পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য পরিবর্তনশীল নতুন শিল্পের রূপান্তর ঘটছে। রূপান্তরের সময়টাই সবচেয়ে কঠিন সময়, যখন আমাদের নিয়ন্ত্রণ এবং ভূমি ব্যবহার পরিকল্পনাকে যথোপযুক্ত করতে হয়। সেই সঙ্গে এই এলাকার জলাধার রক্ষণাবেক্ষণ ও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করে শিল্প কারখানাগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসারও তাগিদ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সম্ভাবনার দ্বার খুলছে নওগাঁর তাজপুরে আবিষ্কৃত চুনা পাথরের খনি। কিন্তু দেশের সম্ভাব্য সর্ববৃহৎ এই খনি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকলেও জমি অধিগ্রহণের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা অনেকের। তবে জমি অধিগ্রহণের নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এদিকে ভূতত্ত্ববিদরা বলছেন, চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তা নিশ্চিত হতে সময় লাগবে 2 বছর। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান, ক্যামেরায় ছিলেন আব্দুল সালাম। 2011 সালে নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুরে চুনাপাথর খনি চিহ্নিত করে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রক্রিয়াগত কার্যক্রম শেষ করার পর চলতি বছরের 20 ফেব্রুয়ারি খনন কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। 1 মাস পর ভূগর্ভস্থ 2214 ফুট থেকে 2314 ফুট গভীর পর্যন্ত চুনাপাথরের সন্ধান মেলে। প্রায় 52 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এ পাথরের মজুদ দেশের সর্ববৃহৎ বলে ধারণা করছেন ভূতাত্ত্বিকরা। এখন চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তার যাচাই বাছাই চলছে। খনন কাজ এখনো অব্যাহত আছে। এখন পর্যন্ত 2334 ফিট পর্যন্ত খনন কাজ সম্পন্ন হয়েছে। আমাদের এখান থেকে যদি চুনাপাথর উত্তোলন করা হয়, তাহলে এই চুনাপাথর আর আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে না। এতে স্থানীয়রা চুনাপাথরের খনিতে নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, কিন্তু জমি অধিগ্রহণ প্রক্রিয়া ও মূল্য পরিশোধে কাঙ্ক্ষিত টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তিত বেশিরভাগ মানুষ। জমি তো সরকার নিয়ে নেবে, তাহলে এই জমির দাম ন্যায্য মূল্য দিতে হবে, না দিলে তো আমরা ঘাল চাষ করবো কি দিয়ে? যদি সরকার আমাদের উচিত মূল্য কিছু না দেয়, তা আমরা কিছুই করতে পারবো না। আমরা কোথায় যাবো? সে প্রত্যাঙ্ক তো দেয়া লাগবে। তবে অধিগ্রহণের নিয়ম অনুসারে জমির মালিকদের ন্যায্য মূল্য পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। যে জমি আছে সেই জমির গড় মূল্যের 50% তাদেরকে আমরা বেশি দিব। এই জন্য আমি জেলা প্রশাসক হিসেবে আশ্বস্ত করছি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, সবাই ন্যায্য মূল্য পাবে। ভূতত্ত্ববিদরা বলছেন, বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেলে এই খনি থেকে দেশের 30টির বেশি সিমেন্ট কারখানার ক্লিংকারের চাহিদা পূরণের পাশাপাশি অর্জন হতে পারে বৈদেশিক মুদ্রাও। ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এর আগেও এই অঞ্চলের জয়পুরহাট, পাঁচবিবি এবং পত্নীতলায় এমন চুনাপাথরের মতো খনিজ পদার্থ পাওয়া গেছে। তবে এবারে নওগাঁর তাজপুরের এই খনিজ পদার্থ আরো বেশি উন্নত বলছেন বিশেষজ্ঞরা। আর তা যদি সঠিকভাবে উত্তোলন করা যায়, তবে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এই এলাকার। রাকিবুল হাসান, সময় সংবাদ, নওগাঁ, রাজশাহী। মাদারীপুরের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নেই বিজ্ঞানাগার, আর যেসব বিদ্যালয় রয়েছে সেগুলোতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এই অবস্থায় বাস্তবসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের। তবে বিদ্যালয়গুলোর প্রধানরা বলছেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা কর্মকর্তা। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত তকনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
1917 সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুরের রাজৈরের আমগ্রাম উচ্চ বিদ্যালয়। 100 বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে নেই বিজ্ঞানাগার। একই অবস্থা চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কুলদ্বীপ উচ্চ বিদ্যালয় সহ জেলার প্রায় 120টি বিদ্যালয়ের। আর যেসব বিদ্যালয়ে রয়েছে সেগুলোতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এসব বিদ্যালয়ে বিজ্ঞানাগার না থাকায় হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা। আমাদের যেটা প্রয়োজন জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলি কম আছে। প্র্যাকটিক্যাল সহ বিজ্ঞানের অন্যান্য শাখার যে কাজগুলো আমরা তা করতে পারি না। সায়েন্সের যে প্রযুক্তিগুলো আছে তার অভাবে আমরা অনেক অনভিজ্ঞ হয়ে পড়ছি। বিদ্যালয়গুলোর শিক্ষকদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে আশ্বাস মিললেও হয়নি সমাধান। সরকারের কাছে দাবি করব এটাই, একটা মানসম্মত বিজ্ঞানাগার স্থাপন করে দেওয়ার ব্যবস্থা যেন তারা করেন। মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে জানিয়েছি যে আমার ল্যাবে কোনো যন্ত্রপাতি নেই। জেলা শিক্ষা অফিসার স্যারকেও আমি জানিয়েছি, তবে তারা আশ্বস্ত করছে এটা যে যদি এরপরে সরকারের বাজেট হয় তাহলে এটা দেখবে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা কর্মকর্তা। তবে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন বেশ কয়েকটি বিদ্যালয়ে কম্পিউটার ও ডিজিটাল মাল্টিমিডিয়া চালু করা হবে। এপ্রিল নাগাদ আমাদের 17টি করে ল্যাপটপ চলে আসবে। এই সকল প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে বিজ্ঞানের ছাত্রছাত্রীরাও অনেক উপকৃত হবে। মাদারীপুরের 4 উপজেলায় 169টি মাধ্যমিক বিদ্যালয় ও 70টি মাদ্রাসা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। মানিকগঞ্জে ট্রলার ডুবিতে নিখোঁজ 2 জনের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ভোর 6টায় এই অভিযান শুরু হয়, তবে এখনও তাদের সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস জানায়, গতরাতে পাবনা থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রলার পদ্মা নদীর পাটুরিয়া এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা 8 জনের মধ্যে 6 জন সাঁতরে তীরে উঠতে পারলেও রহিজ ও কুদ্দুস নামে 2 জন নিখোঁজ হন। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গোয়ালবাড়ি এলাকায় বলে নিশ্চিত করেছেন নিখোঁজদের সহকর্মীরা। জ্বর এইদিকে টাইনি নিয়ে আসে, ঠিক আছে, টাইনি নিয়ে আসার পর নৌকা এই জায়গা বাড়ি রাখছে, বাড়ি লাগার পর আমরা ওই সাইডে পুঁতে দিছি। আমি উঠে গেছি, আমার বাবারে পাওয়া যাচ্ছে না। একজন কোনটির কোথায় থেকে আমার কিভাবে বাঁচালি, আমরা খুব আবু ডাবু খাইছি। ইভেন আমাদের এইভাবে আমার তুলিনি, আমরা আশ্রয় কিভাবে নিয়েছে আমার বুঝতে পারি না। 2 জন নিখোঁজ, ওই ট্রলারের মাঝি এবং তাদের একজন দলের একজন। তো আমরা এই 5 জন একটা টিম গতকাল থেকে কাজ করতেছি। আর আজকে ভোর 6টা বাজে হেডকোয়ার্টার থেকে আমাদের ডুবুরি টিম আসছে, 5 জনের একটি টিম। উদ্ধার অভিযান চলছে। ময়মনসিংহ 3 আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুজিবুর রহমান ফকির মারা গেছেন। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত 2:30টার দিকে বুকে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সকাল 9:25 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি ময়মনসিংহ গৌরীপুর আসন থেকে পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং 9ম সংসদ নির্বাচনে জয়ী হয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হার্টবিট হঠাৎ করে বেড়ে যাচ্ছিল, আবার কমে যাচ্ছিল। তো এই অবস্থায় আমরা অ্যাকিউট এলভিএফ এর সমস্ত ম্যানেজমেন্ট দেই, তাকে সিডেট করি, তাকে অ্যান্টি ফেইলিউর ম্যানেজমেন্ট দেওয়া হয়। কিছুটা স্টেবল হয়, আবার কিছুক্ষণ পরে আবার খারাপ হয়ে যায়। উনি সকাল 9:25 আমরা তাকে ইন্তেকাল করেন, ডেথ ডিক্লেয়ার দেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুটপাত থেকে বাংলাদেশি হকারদের তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিকে উচ্ছেদের পর জ্যাকসন হাইটসে বিক্ষোভ করেছেন সেখানকার হকাররা। রোববার জ্যাকসন হাইটসের বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতির ব্যক্তিগত কার্যালয় ও এক বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন বাংলাদেশ প্লাজার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বাংলাদেশি হকাররা। পুলিশ ফুটপাত থেকে তাদের ব্যবসা গুটিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর বিক্ষোভ করে তারা। নিউ ইয়র্কের বিভিন্ন শ্রমিক অধিকার এবং মানবাধিকার সংগঠন এসব হতদরিদ্র প্রবাসী হকারদের পক্ষে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গত সপ্তাহে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ব্যবসায়িক ক্ষতির অভিযোগ করায় পুলিশ হকারদের ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সকালবেলা 10টায় এসে রাত 10টা পর্যন্ত কাম করে গাড়ি ঠেলে নিয়ে ইসলামিক আইটেম বিক্রি করি, তারা পুলিশে নিয়ে আমাদেরকে কেন উচ্ছেদ করলো, এটার জবাব দেবি আমরা চাই। আমরা একটা কমিউনিকেশন করি এবং মুসলিম পিপল আসে এবং তারা বিভিন্ন আইটেম পায়। আমরা চাই অতি সত্বর এটা বন্ধ হোক এবং আমাদের রাইট প্রতিষ্ঠিত হোক।
বাংলাদেশ থেকে আসা বয়স্ক প্রবাসীরা জীবিকার তাগিদে ফুটপাতে বই, খেলনা সহ প্রয়োজনীয় ব্যবহারিক পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করছিলেন। তবে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রমিক অধিকার এবং মানবাধিকার সংগঠন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হকাররা আশা করছেন তারা আবার তাদের ব্যবসা শুরু করতে পারবেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণে অন্তত 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। গতরাতে মালদার বৈষ্ণবনগরের এক বাড়িতে বোমা তৈরির সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমাটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, যারা বোমা তৈরি করছিল তারা ক্ষমতাসীন দল তৃণমূলের কর্মী। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানায় পুলিশ। পশ্চিমবঙ্গে অবৈধভাবে বোমা তৈরি নিয়মিত ঘটনায় দাঁড়িয়েছে। প্রায়ই রাজনৈতিক দলগুলোর কর্মীরা একে অন্যের উপর ঘরে তৈরি বোমা নিক্ষেপ করে সহিংসতা চালায় বলে জানিয়েছে গণমাধ্যম। হত্যার উদ্দেশ্যে মার্কিন সেনা সদস্যদের তালিকা প্রকাশ করেছে ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস। অনলাইনে প্রকাশ করা এই তালিকায় তাদের নাম, ছবি ও ঠিকানা দেয়া হয়েছে। আইএস হ্যাকাররা অনলাইনে 70 জন সেনা সদস্যের তথ্য প্রকাশ করেছে। আইএস সদস্যদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে, এদের যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে। দরকার হলে তাদের বাড়িতে গিয়ে শিরশ্ছেদ করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, সিরিয়ায় ড্রোন হামলা চালাচ্ছে বলে এদের হত্যা করা হবে। আইপিএল এর খবর। প্লে অফে খেলার সমীকরণে টিকে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। শেষ 5 ম্যাচে মাত্র একটি জয়ে পয়েন্ট টেবিলে 7ম স্থানে নেমে গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স। ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও 3টি ফিফটিতে 381 রান করে কোহলির দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেও দলের অন্য ক্রিকেটাররা ছন্দে নেই। এখন পর্যন্ত খেলা 2 ম্যাচে মাত্র 1 রান করেছেন ক্রিস গেইল, যার জন্য শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষেও একাদশে ছিলেন না তিনি। তবে হারের হতাশা ভুলে কেকেআরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স। অন্যদিকে টানা 2 হারে শীর্ষস্থান হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 7 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 4র্থ স্থানে আছে গৌতম গম্ভীরের দল। বাজে ফর্মের কারণে শেষ ম্যাচে একাদশে ছিলেন না সাকিব আল হাসান। 4 ম্যাচে 20 রান করার বিপরীতে সাকিব নিয়েছেন মাত্র 2 উইকেট। তবে এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে সাকিবের। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার রেসে টিকে থাকতে আজ রাতে লন্ডন ডার্বিতে চেলসির মুখোমুখি হবে টটেনহাম হটস্পার। এই ম্যাচে স্পার্সরা হারলে অথবা ড্র করলেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে লিস্টার সিটি। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিস্টার সিটি ড্র করায় এখনও কাগজে কলমে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আছে টটেনহাম হটস্পারের। তবে চেলসির বিপক্ষে ম্যাচে হারলে কিংবা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লিস্টার। এমন সমীকরণের সঙ্গে ব্লুজদের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যানেও খুব একটা স্বস্তিতে নেই টটেনহাম হটস্পার। স্ট্যামফোর্ড ব্রিজে গেল 26 বছর স্বাগতিকদের হারাতে পারেনি স্পার্সরা। তবে চলতি মৌসুমে ভালো ফুটবল খেলছে টটেনহাম। যদিও চোটের কারণে এরিক ডায়ারও সাসপেনশনের খড়গে এই ম্যাচে খেলতে পারবেন না ডেলে আলি। অন্যদিকে চোটের কারণে 1 মাস মাঠের বাইরে থাকার পর একাদশে ফিরতে প্রস্তুত চেলসি অধিনায়ক জন টেরি। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রুটি রুজির অবলম্বন হারিয়ে দিশেহারা রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের ব্যবসায়ীরা। জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও উদ্ভূত পরিস্থিতির জন্য লিবিয়ায় যেতে পারবেন না কোনো বাংলাদেশি, আপিল বিভাগের রায়। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতীকী কফিন মিছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি।
এবং বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির জন্য অভিযুক্ত হচ্ছেন শিক্ষক। রাজনৈতিক কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, মন্তব্য শিক্ষাবিদদের। ইউজিসিকে মনিটরিং বাড়ানোর তাগিদ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।